দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর তলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ভুলে যাওয়ার সমস্যা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর আবু সাইদ সুমল। দর্শক, ভুলে যাওয়ার যে সমস্যা এটা কিন্তু প্রায় সময় অনেক মানুষের মধ্যেই দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়সের কারণে ভুলে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রোগের কারণে ভুলে যাচ্ছে। ভুলে যাওয়ার সমস্যা এটা কি স্বাভাবিক বিষয় নাকি এটা কোনো রোগের লক্ষণ? এসব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আসলে জানতে চাইছি দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখবেন তাদের অনেকের মধ্যেই আসলে একটা প্রশ্ন জাগবে। ভুলে তো মোটামুটি আমরা অনেকেই যায়, অনেক সময় দেখা যাচ্ছে রেগুলার বেসিসে ভুলে যায়, অনেক জায়গায় দেখা যাচ্ছে মাঝে মাঝেই ভুলে যাচ্ছে। আসলে ভুলে যাওয়ার যে সমস্যা, এটা আসলে সমস্যা কখন বা রোগ কখন বলবো? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আমরা যদি বয়স অনুপাতে দেখি, 65 বছরের পর শতকরা 5 জন লোকজন স্বাভাবিকভাবে ভুলে যায়। যখন মানুষের বয়স বেড়ে যায় 85 বছরে যে গড়ায়, তখন শতকরা 20 জন লোক ভুলে যায়। এই ভুলে যাওয়াটা হতে পারে যেমন ধরেন আপনার নাম মনে না রাখা, অফিসে যাওয়ার সময় চাবি ফেলে রেখে যাওয়া, বাজার করতে গিয়ে ধরেন জিনিস কিনলো আবার ভুলে যাওয়া, অথবা ধরেন টাকা পয়সা লেনদেনে মারাত্মক সমস্যার সৃষ্টি হওয়া, অথবা আমরা যারা প্রফেশনাল, আমি ডাক্তারি করছি, ওষুধের নাম ভুলে যাওয়া, অথবা কেউ ইঞ্জিনিয়ার, সে তার অফিসিয়াল কাজকর্ম করতে পারতেছে না। কাজেই ভুলে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার থেকে নিয়ে অনেক সময় বিভিন্ন রোগের লক্ষণ আকারে প্রকাশ পায়। ক্ষেত্র বিশেষে আমাদের সামগ্রিক বিবেচনায় বলতে হবে এটা কি স্বাভাবিক সমস্যা নাকি রোগের লক্ষণ। আচ্ছা, সবসময় সে ভুলে যাচ্ছে কিনা? আপনি তো নিউরোলজি বিশেষজ্ঞ বা এই বিষয়ে অনেক দিন ধরে আসলে অভিজ্ঞতা রয়েছে। কোন কোন রোগগুলো, নিউরোলজিক্যাল রোগে এই ধরনের ভুলে যাওয়ার সমস্যাগুলো হয়? আমরা যদি এক কথায় বলি, ব্রেনের বিভিন্ন রোগেও হতে পারে, আবার ব্রেনের রোগ ছাড়াও অন্যান্য রোগেও ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। ধরেন আমরা যদি সোজাভাবে বলি, ব্রেনের অংশগুলোর কাজ নির্ধারিত, যেমন হাত পা নাড়াই, এটা বলি আমরা মোটর ফাংশন। আমরা শুনি বা অনুভব করি, এটা আমরা বলি সেন্সরি ফাংশন। আর ব্রেনের যে আমরা বুঝি, কথা বুঝি, পরিকল্পনা করি এবং বাস্তবায়ন করি, এটাকে আমরা বলি কগনিটিভ ফাংশন। ব্রেনের যে অংশগুলো এই কগনিটিভ ফাংশনের সাথে রিলেটেড, সেই অংশটুকু বুঝে কোন একটা কাজ করে, বুঝে একটা কাজ করে যে অংশটা ব্রেনের রিলেটেড, সেই অংশটুকু যদি কোনো রোগের কারণে আক্রান্ত হয় তবে ভুলে যায়। তবে এটা ছাড়াও ধরেন বিভিন্ন ধরনের মেটাবলিক প্রবলেম, যেমন থাইরয়েড, বাংলাদেশে প্রায় 5 কোটি থাইরয়েড রোগী আছে। কাজে থাইরয়েড রোগীটা অনেক সময় ভুলে যায়। বিভিন্ন ধরনের ইনফেকশন, ভিটামিনের ঘাটতি, পরিবেশ, মাত্রাতিরিক্ত কাজের চাপ, নানাবিধ কারণে মানুষ ভুলে যায়। কাজেই আমি এক কথায় বলতে পারি, ব্রেনের রোগ এবং ব্রেনের রোগ ছাড়াও অন্যান্য সিস্টেমের রোগের জন্য ভুলে যেতে পারে। আচ্ছা, এটা একটু করে যদি বলতে, যে নিউরোলজিক্যাল বা ব্রেনের কি কি রোগের কারণে আসলে ভুলে যায়? আমরা আসলে ব্রেনের রোগ বলতে বুঝি সকল রোগকে, আমরা যে কোনো রোগীকে আমরা 5টা কারণে সাধারণত হয়ে থাকে। ব্রেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধরেন ব্রেনে যদি কোনো ইনফেকশন হয়, এটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। ব্রেনে যদি কোনো টিউমার হয়, ব্রেনে যদি কোনো স্ট্রোক হয়, অথবা ব্রেনের কিছু রোগ আছে যেখানে আস্তে আস্তে ব্রেনগুলো শুকিয়ে যায়, আমরা বলি ডিজেনারেশন, এরকম যদি কোনো রোগ হয় তাহলে আমরা ব্রেনের কারণে ভুলে যেতে পারি। কিছু রোগ আছে যেমন চিকিৎসা করলে পুরোপুরি ভালো হয়ে যায়, এই ধরনের রোগকে আমরা বলি রিভার্সিবল ডিমেনশিয়া। যেমন ধরেন আপনার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইলো, রক্তক্ষরণ হইলো, আমরা বলি সাবডুরাল হেমাটোমা। এটা যদি যে ব্রেনে যে জায়গাটা মানুষের এক জায়গায় রক্ত জমে গেছে, ওই জায়গাটা হলো বুদ্ধিভিত্তিক কাজের সাথে জড়িত, বোঝা এবং কাজ বাস্তবায়ন করা। যদি আমরা রক্তটা বের করে ফেলি তাহলে যে রোগী যে ভুলে যায়, আমরা যা সবাই জানি মাথায় আঘাত পাওয়ার পর রোগীরা ভুলে যায়, রক্তটা বের করে ফেলা হলো, তখন এটাকে পুরোপুরি আবার তার মেমোরিটা ফিরে পেল, এই অংশটুকে আমরা বলি রিভার্সিবল ডিমেনশিয়া। আচ্ছা, আবার ধরেন ব্রেনের বিভিন্ন রকম রোগ আছে, দীর্ঘমেয়াদী রোগ আছে, যেমন অ্যালজিমার ডিজিজ। ব্রেনের যে বিভিন্ন কোষ আছে, এই কোষগুলো যখন আস্তে 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 শুকিয়ে যায় বা ডিজেনারেশন হয়, তখন এটা আস্তে আস্তে প্রোগ্রেসিভলি স্মৃতিভ্রংশ, ভুলে যে রোগটা বাড়তে থাকে। আচ্ছা, সুতরাং এক কথায় ইনফেকশন, ট্রমা,
স্ট্রোক, টিউমার এবং ঘাটতি, ভিটামিনের ঘাটতির কারণে এটা ভুলে যাওয়া হতে পারে। এই যে অনেকগুলি বলছে যে ইনফেকশন, স্ট্রোক, ট্রমা, এগুলো তো মোটামুটি আমরা জানি। অ্যালজাইমার ডিজিজটা এটা আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু নতুন। তার আগে একটু আমি জানতে চাচ্ছি, এই যে আপনি তো অনেকগুলো কারণ বলে, অনেক ক্ষেত্রে দেখা যায় তরুণরা বা আমাদের অনেকের মধ্যে হয় যে হয়তো মনে ছিল কেউ কোনো জিনিস কথা জিজ্ঞেস করলো, কিন্তু ওই মুহূর্তে তার মনে পড়ছে না, সে অনেক প্রচেষ্টা দিচ্ছে যে না আমার তো আসলে মনে ছিল, কিংবা পরে কিন্তু দেখা যাচ্ছে পরে ঠিকই মনে পড়ছে, কিন্তু ওই মুহূর্তে তার অনেক কষ্ট করে মনে পড়ছে। এটা আসলে কেন কেন হয়? আপনাকে ধন্যবাদ, আপনি একটা সুন্দর প্রশ্ন অবতরণ করেছেন। আজকাল তরুণরা বিভিন্নভাবে ব্যস্ত, ব্রেনের যে একটা রেস্ট, পর্যাপ্ত সাউন্ড স্লিপ, এক্সারসাইজ, তারপর হচ্ছে যে এগুলো আমরা নিতে পারছি না, বরং আমরা স্ক্রিন টাইম অনেক বেড়ে দিয়েছি, যার ফলে যে ব্রেনের রেস্ট হচ্ছে না। আমরা যেটা বলি 65 বছর আগে যদি কোনো কারণে ভুলে যাওয়া রোগ হয়, এটা আমরা বলি প্রি সেনাইল ডিমেনশিয়া। এই ক্ষেত্রে দেখা যায় যারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়েছে, ইয়াবা অথবা মদ্যপায়ী হয়ে আসছে, মানে প্রতিনিয়ত স্ক্রিন টাইম এডিকশনের মতো হয়ে গেছে, স্ক্রিনে বেশি সময় দিচ্ছে, তাদের ব্রেনের কনসেন্ট্রেটিং পাওয়ারটা অনেক কমে যায়, যার ফলে তারা সহজেই ভুলে যাচ্ছে। হ্যাঁ, এবং তাদের জীবনযাত্রায় বিহেভিয়ারাল এবং পার্সোনালিতে অনেক চেঞ্জ আসতেছে। জি, আমরা যে এটা সহজভাবে বলি, মানে তরুণরা যারা দেখবেন আর কি, যে ওনারা যেটা অনেক সময় দেখে রিসেট দেন, দেখা যাচ্ছে কোনো একটা ইন্টারনেট যখন কাজ করে না, কারণ ইন্টারনেটটাকেও একটু রেস্ট দিতে হয়, ব্রেনটাকেও আসলে আমরা যে এই যে এত সব কাজ করছি, এত সব কিছু করছি, তার এইগুলি সংরক্ষণ করার জন্য বা স্টোর করার জন্য একটা সময় দিতে হবে, যে সময় দিলে ব্রেনের বিভিন্ন ধাপে ধাপে সেগুলি স্টোর হয়ে থাকবে, তাহলে তো সে পরবর্তীতে যখনই প্রয়োজন হবে সে স্টোর থেকে সে হয়তো আউটপুট দিতে পারবে। এক্স্যাক্টলি, আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আসলে ব্রেনটা হচ্ছে একটা সুপার কম্পিউটার। আমি এক কথা যদি বলি, কম্পিউটার যখন অনেকক্ষণ যাবত কাজ করে তখন একটা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষের ব্রেন যখন পর্যাপ্ত রেস্ট না পায়, স্লিপ না হয়, ফিজিক্যাল এক্সারসাইজ না থাকে, স্ক্রিন টাইম বেশি হয়, তখন একটা হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন ভুলে যায়। আপনি এক প্রসঙ্গে আসলে বলেছিলেন যে অনেকগুলো কারণের মধ্যে অ্যালজাইমার্স ডিজিজ, এটা আমরা মোটামুটি বিভিন্ন সময় ইন্টারনেটে বা টিভিতে দেখি যে বড় বড় স্টাররা বা বড় বড় মানুষজন এই ডিজিজে আক্রান্ত হয়েছেন। এখন বাংলাদেশেও কিন্তু এই রোগটা আসলে দেখা যাচ্ছে, বিরল নয়। অ্যালজাইমার্স ডিজিজ এটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আমরা একটু আগে যে কারণ বলছিলাম, ব্রেনে যদি ডিজেনারেশন হয় অথবা ব্রেন যদি আস্তে আস্তে কোষগুলো শুকিয়ে আসে, তাহলে একটা রোগ হয়, এটাকে আমরা বলি অ্যালজাইমার্স ডিজিজ। যত শুকিয়ে যাওয়া রোগ আছে ব্রেনের, তার মধ্যে অ্যালজাইমার্স একটা বড় অংশ। এটা সাধারণত বয়স্ক মানুষের হয় এবং আস্তে আস্তে এটা প্রোগ্রেস করে। ডিমেনশিয়া রোগটা এরকম হয়, তার প্রথমে ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি সেটা কমে আসে, তারপর হচ্ছে তার বিহেভিয়ারাল চেঞ্জ হয়, আলটিমেটলি লাস্টে তার পার্সোনালিটি ডিফেক্ট হয়। আমরা কীভাবে বুঝি? একটু আগে যেটা বলছিলাম, এটা শুরুটা অনেক সময় একেবারে মিনিমাল, শুধু নাম মনে না রাখা, তারপর যে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে না পাওয়া, এইভাবে শুরু হয়। যখন সময়ের সাথে সাথে এটা বছরের পর বছর 10, 15, 20 বছর পর্যন্ত স্থায়ী হয়, আস্তে আস্তে ব্রেনটা শুকিয়ে আসে, তখন তার পার্সোনালিটি ডিফেক্ট হয়, সে রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, মানুষের সাথে কমিউনিকেট করতে পারে না। লাস্টে এক সময় দেখা যায় সে তার যে মোটর, আমি বলছিলাম যে কোনো অংশ নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে না, তাকে হেল্প লাগে, কেয়ার গিভার লাগে, সে কমিউনিকেশন, অন্যের সাথে কমিউনিকেট করতে পারে না, এক পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, সে একবারে মিউট হয়ে যায়, বেড বাউন্ড হয়ে যায়, আলটিমেটলি তার প্রস্রাব পায়খানাও কন্ট্রোল থাকে না, সে এভাবেই সে বিভিন্ন ইনফেকশন, বেড বাউন্ড, খাওয়া দাওয়ার কেয়ার যদি ঠিকমতো না দেখে, আস্তে আস্তে সে মৃত্যুর কোলে জ্বলে। এটা আসলে কাদের হয় বেশি? এটা বয়স্কদের হয়, সাধারণত দেখা যায় যে 80 প্লাসে শুরু হয়, তারপর আস্তে আস্তে আজকালকে দেখা যাচ্ছে যে একটু আগের বয়সও তো আসলে সিনাইল, আমরা সেটা একটু জায়গায় বলছিলাম, সিনাইল ডিমেনশিয়া। হ্যাঁ, আরও কিছু কিছু ডিমেনশিয়া আছে অল্প বয়সে হয়, সেগুলোকে আমরা বলি সেনাইল ডিমেনশিয়া, প্রি সেনাইল ডিমেনশিয়া। এটা আসলে পেছনের কারণ কি? কোনো কিছু খাবারের বা জীবনযাপনের বা বংশগতির কোনো এরকম বিষয় রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ, ঠিকই বলেছেন। প্রত্যেকটা রোগের সাথে জেনেটিক একটা ব্যাপার থাকে। অ্যালজাইমার ডিজিজের সাথে জেনেটিক ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া দেখা যায় যে মানুষের যে জীবনযাপন পদ্ধতি, মাত্রাতিরিক্ত চিন্তা করা, ব্রেনের পর্যাপ্ত বিশ্রাম না হওয়া, প্রতিনিয়তই জাঙ্ক ফুড খাওয়া, সবুজ শাকসবজি না খাওয়া, ব্যায়াম না করা,
এই সমস্ত কারণে ব্রেনে যে রক্ত চলাচল বাড়ার মাধ্যমে যে ব্রেন উজ্জীবিত থাকে, সেরকম পরিবেশ না থাকলে আস্তে আস্তে এই অ্যালঝেইমার ডিজিজের হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। আচ্ছা, এটা আসলে আপনাদের কাছে যখন আসে এই ধরনের রোগগুলো, আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা বা কি কি দেখে আসলে শনাক্ত করেন? আসলে আমি শুরুতেই বললাম যে ডিমেনশিয়া কোনো রোগ না। আমাদের প্রথমে চিন্তা করতে হয় এটা কি আসলে ডিমেনশিয়া নাকি সিডো ডিমেনশিয়া। একটু আগে আপনি বলতেছিলেন বাচ্চারা ভুলে যাচ্ছে, তখন আসলে ওদের কিন্তু এই ভোলাটা কিন্তু প্রকৃত ভোলা না, তারা ব্রেনের উপর অতিরিক্ত লোড দিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবে ব্রেন রেস্ট না পাওয়ার জন্য ভুলে যাচ্ছে। প্রথমে এটা ডিফারেন্সিয়েট করার পর আমরা যদি দেখি, আমরা বুঝতে পারি একটা ক্লিনিক্যাল টেস্ট আছে, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। এটা আমরা ডাক্তার, নার্স, সাইকিয়াট্রিস্ট, আমরা একটা ছাপানো তালিকা থাকে, এই তালিকায় আমরা প্রশ্ন করে বুঝতে পারি যে তার ডিমেনশিয়ার মাত্রাটা কী। যখন আমরা নিশ্চিত হই রোগী ডিমেনশিয়া ভুগতেছে, তখন আমরা কোন রোগের জন্য ডিমেনশিয়া হচ্ছে, এটা কি চিকিৎসা করলে পুরোপুরি ভালো হয়ে যাবে নাকি আস্তে আস্তে দীর্ঘমেয়াদী যাবে, সেটা বোঝার জন্য আমরা কিছু পরীক্ষা করি। ভুলে যাওয়ার যেসব সমস্যা রয়েছে, একটা অ্যালঝেইমার ডিজিজ, সেটা আপনি বলছিলেন যে কি কি লক্ষণ দেখে আসলে শনাক্ত করা যায়। আপনি বলেছিলেন যে কিছু আমরা প্রশ্ন করেছিলাম কিছু ফ্যাসিলিটির কথা, আমাদের যে হাসপাতালগুলি রয়েছে, সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেগুলিতে এগুলি আসলে ফ্যাসিলিটি রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। এখন নিউরোচিকিৎসা বিশ্বমানের হয়ে গেছে, সরকারি এবং বেসরকারি দুই পর্যায়ে। বাংলাদেশ সোসাইটি অফ নিউরোলজিস্ট, বাংলাদেশ সরকার, প্রতিটা সরকারি মেডিকেল কলেজেই নিউরো ইমাজিংয়ের জন্য যে পরীক্ষাটা দরকার, সিটি স্ক্যান, এমআরআই অ্যাভেলেবল করছে। আমি যেখানে কাজ করি সেখানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও এমআরআই অ্যাভেলেবল। এখানে এই পরীক্ষার ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানের চাইতে এমআরআই পরীক্ষাটাকে বেশি গুরুত্ব দিই। কোন কিছুকে আসলে এখানে পান? এখানে আমরা স্পেসিফিক একটা প্রোটোকল আছে, আমরা এভাবে বলি এমআরআই অফ ব্রেন উইথ ডিমেনশিয়া প্রোটোকল। তাতে ব্রেনের যে অংশগুলো ডিমেনশিয়ার সাথে সংশ্লিষ্ট, সেই অংশগুলো বেশি আসে, যার ফলে আমরা সহজেই বুঝতে পারি ব্রেনের এই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ডেফিনেটলি পাই। যেমন ধরেন আমি একটু আগে বললাম, যদি কোনো ট্রিটেবল কাজ আছে, যদি রক্তক্ষরণ হয় এটা বের করে ফেললেই ভালো হয়ে যাবে। টিউমার যদি হয় অপারেশন করলে পুরোপুরি ভালো হয়ে যাবে। যদি দেখি যে আমার ব্রেনের মধ্যে পানি জমে যায়, তখন শান্ট অপারেশন করলে পুরোপুরি ভালো হয়ে যায়। কাজে আমরা এই এমআরআই অফ ব্রেন উইথ ডিমেনশিয়া প্রোটোকলে ওই জিনিসগুলোকে খুঁজে বের করি। অর্থাৎ লক্ষণ দেখে বা আপনারা যেসব কারণের কারণে হচ্ছে সেগুলো যদি দূর করে দেয়, তাহলে তো তার ডিমেনশিয়া থাকলো না। এটা তা গেল যে কারো রক্তক্ষরণ হচ্ছে, কারো রক্ত জমাট পাচ্ছে, কিন্তু এই যে অ্যালঝেইমার্স ডিজিজের যে বিষয়টা বললেন, সেটা আসলে যখন আপনারা শনাক্ত করলেন, পরবর্তী আসলে পদক্ষেপ কি, তার চিকিৎসা পদ্ধতিটা কি? একটা তো পথ্যের বিষয় রয়েছে, খাবারের বিষয় রয়েছে, জীবনযাপনের বিষয় রয়েছে, এটা যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আমরা একটু আগে বললাম, এটাও বুঝতে পারি যে এটা বিভিন্ন ধরনের প্লাগ থাকে, ডিজেনারেটিভ প্লাগ বলি। এখন ওষুধ নির্ভর করবে কারণের উপরে। যেমন ধরেন আমরা এর সাথে কিছু রক্ত পরীক্ষা করি, থাইরয়েডের পরীক্ষা করি, ভিটামিনের ঘাটতি থাকলে সেটা পরীক্ষা করি। যদি থাইরয়েডের ঘাটতি থাকে তাহলে আমরা থাইরয়েড হরমোন যদি রিপ্লেস করি তাহলে সে পুরোপুরি ভালো হয়ে যায়। ভিটামিনের যদি ঘাটতি থাকে, স্পেশালি ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, সেটা যদি আমরা ইনজেক্টেবল আকারে দিই তাহলে ভালো হয়ে যায়। সুতরাং রক্ত পরীক্ষা ক্ষেত্র বিশেষে, এমআরআই পরীক্ষা ক্ষেত্র বিশেষে, ইজি পরীক্ষা, এগুলোর মাধ্যমে যদি আমরা রোগটা পিন পয়েন্ট করতে পারি তাহলে চিকিৎসাযোগ্য শতকরা 20 থেকে 25% রোগী একেবারেই ভালো হয়ে যায়। যখন দেখি আমরা, আপনি একটু আগে যেমন বলছিলেন অ্যালঝেইমার ডিজিজ, এটা আস্তে আস্তে ব্রেন শুকিয়ে যাচ্ছে, তখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ ইউজ করি। এই ড্রাগ ইউজ করলে রোগীর যে গতিটা, রোগের যে প্রোগ্রেশন রেটটা, সেটা অনেকাংশে স্লো হয়ে যায়, যার ফলে সে 5, 10, 20 বছর ভালো থাকে। আর একটু আগে আমি বললাম যে রোগী শুধু যে ভুলে যায় তা না, এক পর্যায়ে তার পার্সোনালিটি ডিফেক্ট হয়, তার ঘুমের ডিস্টারবেন্স হয়, তার বিহেভিয়ার ডিফেক্ট হয়। যেই ধরনের ডিস্টারবেন্স হয় সেই ধরনের আমরা নিউরোলজিক্যাল ওষুধ, নিউরোলজিক্যাল ড্রাগ ইউজ করে তার সিমটমস কন্ট্রোল করে তাকে মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে রাখতে পারি। এই যে অ্যালঝেইমার্স ডিজিজ শুধু ভুলে যাওয়া ছাড়াও তো তার অন্যান্য সমস্যা থাকে, তার মুভমেন্টের সমস্যা, এইসব ক্ষেত্রে আসলে আপনারা কি করেন? আমরা এখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ চালু করি। এখানে আমাদের সাথে আপনারা জেনে খুশি হবেন, ফিজিওথেরাপি, বাংলাদেশে ফিজিক্যাল মেডিসিন এখন অনেক ডেভেলপড, থানা লেভেল পর্যন্ত ফিজিক্যাল মেডিসিন সেবা এক্সটেন্ডেড। আমরা সাইকিয়াট্রিস্টকে নিয়ে ইনভলভ করি, সাইকোসোশিয়াল কাউন্সিলদের ইনভলভ করি, কেয়ার গিভারদের ইনভলভ করি। যখন একটা পর্যায়ে ব্যাড বাউন্ড হয়ে যায় তখন কেয়ার গিভার, বিভিন্ন ধরনের কেয়ার গিভার আছে, তারা তাদেরকে পরিচর্যার মাধ্যমে হোম সার্ভিস দিয়ে থাকে। তারপরে যখন দেখা যায় আরও অ্যাডভান্স স্টেজ, যখন বিভিন্ন ধরনের থেরাপি দরকার, রোগী খেতে পাচ্ছে না, তখন এনজি টিউবের মাধ্যমে খাওয়ানো হয়, থেরাপির মাধ্যমে তাদের অ্যাক্টিভ রাখার চেষ্টা করে। কাজে আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এই ধরনের রোগীদের লম্বা মেয়াদী সেবার জন্য
নিউরোলজিস্টটা বদ্ধপরিকর। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। এই যে ভুলে যাওয়ার সমস্যা তো কমনলি অনেক হয়, রোগ ছাড়াও। সেসব ক্ষেত্রে সাধারণ মানুষরা যে ভুলে যাওয়ার যে সমস্যাটা সাময়িক সমস্যা হতে পারে, তার জন্য আসলে কি করবে তার দৈনন্দিন জীবনযাপনে? যদি এটা একটা বড় অংশই আমাদের মনোরোগবিদ যারা রয়েছেন তাদেরই অংশ, তবুও আপনি নিউরোলজিস্ট হিসেবে আপনাদের কাছেও তো এটা আছে। আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদের দর্শকদের একটু বলতেন যে মনে রাখার আসলে জন্য আমরা কি করার। আসলে মনে রাখলে আমরা নিউরোলজি বেশি দেখি, এটা হচ্ছে লাইফস্টাইলের সাথে রিলেটেড। আপনাকে খাবার দাবারে প্রচুর শাকসবজি খেতে হবে, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে, দৈনন্দিন প্রতিনিয়ত কিছু না কিছু ব্যায়াম করতে হবে, স্ক্রিন টাইম কমে নিয়ে আসতে হবে, সোশ্যাল ইন্টারাকশন বাড়াতে হবে। এইভাবে যদি আমরা ব্রেনকে একটু উৎফুল্ল রাখা, যেটা আমরা পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি সময় কাটানো যায়, তাহলে ব্রেনের যে কার্যকরতা সেটা এক্সাইটেড থাকবে, ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আচ্ছা, প্রাথমিকভাবে একদম শুরুতে এই যে অ্যালজাইমার ডিজিজের লক্ষণ কি, এই জিনিসগুলি দেখলে আপনার খুব দ্রুত একজন দেখা যাচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? খুব অল্প সময় যদি বলতেন। যদি আমরা দেখি তার জেনেটিক ফ্যামিলিতে তার ভুলে যাওয়া রোগ আছে, তার অন্য কোনো রোগ নাই, মেডিকেল কোনো প্রবলেম নাই, কিন্তু তার আস্তে আস্তে রোগটা আস্তে আস্তে সে ভুলে যাচ্ছে, তার আচার আচরণের পরিবর্তন আসছে, ওনার বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে, স্লিপ ডিস্টার্ব হচ্ছে, আমরা নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হওয়া উচিত। অধ্যাপক ডক্টর নুরুল আলম বাশার, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভির সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, ভুলে যাওয়ার যে সমস্যা সেটা সবসময় রোগ নাও হতে পারে, কিন্তু যখন দেখা যাচ্ছে এই জিনিসটা বারবারই হচ্ছে, আমরা প্রতিদিনই ভুলে যাচ্ছি, প্রতিদিন মনে রাখার শত চেষ্টা করার পরও ভুলে যাচ্ছি, সেই সাথে অন্যান্য সমস্যাগুলোও আসলে দেখা যাচ্ছে অবসাদ বা আমাদের দেখা যাচ্ছে যে এটা ক্রনিক আকারেই চলছে, সেই সব ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অবহেলা করা যাবে না, একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা সবাই সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।